আরে আরে, ওই তো হরিণী যাচ্ছে। যাই যাই, হরিণীর সাথে একটু আলাপ করে আসি। হরিণী যাচ্ছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হায় হায়, হরিণী যাচ্ছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না হরিণী, রাগলে তোমায় লাগে আরো মিষ্টি। আরে আরে, এই হতচ্ছাড়া, তুই আমার পিছু পিছু কি করছিস? গেলি রে, গেলি এখান থেকে। আবার আমাকে দেখে দেখে কিনা গানও বলছিস। আরে আরে হরিণী, তুমি তো দেখে রেগে গেলে। বললামই তো, রাগলে তোমায় আরো মিষ্টি লাগে। তবু কিনা রেগে গেলে। আরে হয়েছে হয়েছে, থাম এবার। চল এবার তাহলে সিংহ রাজার গুহার সামনে যাওয়া যাক। সিংহ রাজা সবাইকে গুহাতে ডেকে পাঠিয়েছে, তুই কি সেটা জানিস না? ডেকে পাঠিয়েছে? কিন্তু কেন? আমি তো কোনো খবর পাইনি। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক, গিয়ে দেখে আসি কেন ডাকছেন তিনি। এরপর তারা দুজন সেখান থেকে সিংহ রাজার গুহার সামনে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আগে থেকে অনেকেই তার গুহার সামনে বসে আছে। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে খুবই চিন্তিত লাগছে। কি হয়েছে কি? আপনি আমাদের হঠাৎ এভাবে ডেকে পাঠালেন যে? খুবই খারাপ খবর আছে। তোরা কি কেউ কোনো খবর পাসনি? আমাদের জঙ্গলের ভাগ যে অন্য কেউ এসে কেড়ে নিতে চাইছে। আমি খবর পেলাম পাশের জঙ্গলে যারা থাকে সব প্রাণীরা আমাদের এই জঙ্গলের রাজত্ব করতে চাইছে। এসব কি বলছেন আপনি মহারাজ? তাহলে তো এটা খুবই খারাপ একটা খবর। এখন আমাদের কি করা উচিত? মনে হচ্ছে তো এবার একটা লড়াই হতে পারে। আমিও সেটাই ভাবছিলাম, লড়াই করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আর লড়াই যদি আমরা না করি তাহলে তারা আমাদেরকে এই জঙ্গল থেকেই বের করে দেবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি ঠিক কথাই বলেছেন। আমরা আমাদের এই জঙ্গলের ভাগ অন্য কাউকে দিতে পারবো না। এখানে আমরা অনেক বছর ধরে আছি, আর এখন কিনা অন্য জঙ্গলের সব প্রাণী এসে আমাদের এই জঙ্গলটাকে হাতিয়ে নেবে? এত সহজে আমরা আমাদের জঙ্গলটাকে কারো হাতে তুলে দিতে পারি না। আপনি যা যা বলবেন আমরা তাই তাই করতে রাজি আছি। আরে, এই তো বড় সুযোগ, এবার দেখো আমি কি করি। এরপর সেখানে থাকা সবাই সিংহ মহারাজার কাছ থেকে অনেক কিছু শুনতে লাগলো, যে তারা কিভাবে কোন কোন কাজগুলো করবে এবং পরে পদক্ষেপগুলো কি হতে পারে। পাশের রাজ্যে থাকা বাঘ সবাইকে বলতে লাগলো, রাজা আমাকে হুকুম দিয়েছে আমি যেন তোদের সবাইকে জানিয়ে দেই যে আমাদের এবার পাশের রাজ্যে যেতে হবে, আর আমাদের লক্ষ্যটা পূরণ করতেই হবে। তাই তোরা দেরি না করে সব জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে নে, আমরা কালকেই পাশের রাজ্যে চলে যাব। পরদিন সকালবেলা তারা সবাই একত্রিত হয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। সবাই এই রাজ্যে প্রবেশ করার জন্য আসতে থাকে। এবার যা করার আমাকেই করতে হবে। আমি বরং বাইরে গিয়ে একটু হেঁটে আসি, তাহলে হয়তো পাশের জঙ্গল থেকে যারা আসবে তাদের দেখা পেয়ে যাব, আর আমি আমার কাজটা করে নেব। এ কথা বলে শিয়াল সেখান থেকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতেই সে অনেক দূর চলে এলো, আর এসে দেখতে পেল পাশের জঙ্গল থেকে বাঘ ও তার সহকর্মীরা হাঁটছে। তখন সে তাদের সামনে গেল। আরে না না, তোমরা আমাকে আক্রমণ করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো বরং তোমাদেরকেই সাহায্য করতে এসেছি। সাহায্য? তুই তো এই জঙ্গলে থাকিস তাই না? তাহলে তুই আমাদেরকে কি করে সাহায্য করবি বলতো? তুই তো আমাদের শত্রু, আর শত্রুরা কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে শুনি?
আরে শত্রুর জন্যই তো বন্ধুত্ব করতে এলাম, আর তোমরা কিনা আমাকে অবিশ্বাস করছো। তাহলে শোনো, আমাদের সিংহ রাজা কি কি বলেছে। আমাদের সিংহ রাজা বলেছে তোমরা আমাদের জঙ্গলে প্রবেশ করা মাত্রই তোমাদের উপর আক্রমণ করা শুরু করে দেবে। কিন্তু তুমি তোমাদের গোপন কথা আমাদেরকে কেন জানিয়ে দিচ্ছ? এটা তো তোমাদের জঙ্গলের জন্য, সবার জন্য ক্ষতিকর। সবার জন্য ক্ষতিকর হলেও আমার জন্য ক্ষতিকর নয়, তাই তো আমি তোমাদেরকে বলতে এলাম। এখন তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আর কি করার, আমি এখান থেকে চলে যাই। যখন বিপদে পড়বে তখন মজা যে কেমন লাগে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, আমরা তোমার কথা মেনে নিলাম। তবে এরপর থেকে তোমাদের সিংহ রাজা যা যা খবর দেবে আমাদের সব খবর জানিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সব খবর জানিয়ে দেব। তাহলে এবার আমি চলে যাই। আমাদের আর এই পথ দিয়ে যাওয়া একদম ঠিক হবে না। আমাদেরকে অন্য পথ দিয়ে যেতে হবে, কারণ শিয়ালের উপর আমাদের কোনো ভরসা নেই। ও যাই বলুক না কেন, আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে। চলো আমরা সবাই অন্য পথ দিয়ে যাই। কিন্তু আমার মনে হয় শিয়াল একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমিও তার কথা অমান্য করছি না। এর জন্যই আমরা অন্য পথ দিয়ে যেতে চাইছি। তার কথাও কিছু কিছু মেনে চলা উচিত। তারপরে বুঝতে পারবো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। চলো তাহলে। সিংহ মহারাজ, আমি এক দারুণ খবর নিয়ে এসেছি। আপনি এই খবরটা জানেন যে পাশের জঙ্গল থেকে বাঘ আর তার দলবলকে নিয়ে আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর ক্ষতি করতে পারে। এইসব তুই কি বলছিস রে মিচকে? আমি তো এই খবরটা এখনো শুনতে পারিনি। তুই খুব ভালো কাজ করেছিস যে আমাকে খবরটা জানিয়ে দিয়েছিস। এবার তাহলে আমাদের পরের পদক্ষেপ অনুসরণ করতে হবে। এর পরে পদক্ষেপটি কি হবে সিংহ মহারাজ? আপনি আমাকে সবটা বলে দিন, যেন আমি আমার কাজটি আরো ভালোভাবে করতে পারি। সিংহ মহারাজ মনে মনে ভাবতে লাগলো যে শিয়াল তাদের অনেক উপকার করছে, কিন্তু অন্যদিকে শিয়াল তো তাদেরই বড় শত্রু, যে কিনা তাদের গোপন কথা, গোপন খবরগুলো পাশের রাজ্যের সবাইকে জানিয়ে দিচ্ছে। কিন্তু এ খবর সিংহ জানতে পারলো না। তাই সিংহ শিয়ালকে তাদের রাজ্যের একজন ভেবে সব গোপনীয় কথাগুলো বলে দিল। ওই পাশের জঙ্গলের সবাই আমাদেরকে আক্রমণ করার আগেই আমি আমাদের রাজ্যের সবাইকে অনেক প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী বানিয়েছি, যেন তারা লড়াই করতে সক্ষম হয়। তাদের হাতে অনেক তলোয়ার দিয়েছি আর তাদেরকে এক এক জায়গায় পৌঁছে দিয়েছি। শুধু তোকে বলা বাকি ছিল। তুই তাহলে এক কাজ কর, তুই তাদের দিকে খেয়াল রাখ যে তারা কি কি করছে, আর সেই সব খবর আমার কাছে নিয়ে আসবি। এটাই হলো তোর কাজ। আমাদের জঙ্গলকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে হবে। হ্যাঁ হ্যাঁ সিংহ মহারাজ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। তাহলে আমি আপনার কথা মতোই সব কাজ করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দিকে খেয়াল রাখবো আর সব খবর জানা মাত্রই আপনার কাছে এসে পৌঁছে দেব। এ কথা বলেই শিয়াল সেখান থেকে চলে এলো। আর শিয়াল গেল পাশের রাজ্য থেকে আসা বাঘের কাছে। আরে আরে, শিয়াল বন্ধু যে, তা হঠাৎ কি মনে করে? নতুন কোনো খবর নিয়ে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে। নতুন খবর না নিয়ে আসলে কি আর এমনি এমনি তোমাদের কাছে এসেছি নাকি? আমার কাছে দারুণ একটা খবর আছে। তাহলে বলো তো শুনি, কি খবর নিয়ে এলে আমাদের জন্য? এরপর শিয়াল তাদের সব কথা বলে দেয়। শিয়ালের কথা শুনে তারা প্রস্তুতি নেয় যে এরপর তারা লড়াই করবে।
এভাবে আর চলবে না। কালকেই তারা দলবলরা মিলে লড়াই শুরু করে দেবে আর জঙ্গল থেকে তাদের বের করে দেবে। আমি তোমাদের কিনা এত উপকার করলাম, আর তোমরা কিনা আমাকে জঙ্গল থেকে বের করে দেবে? না না, তুমি তো আমাদের অনেক উপকার করেছো, তোমাকে কি আর জঙ্গল থেকে বের করে দিতে পারি? তুমি আমাদের সাথেই থাকবে, আমরা তোমাকে নিয়ে যাব, আর বাকি দলগুলোকে এই জঙ্গল থেকে বের করে দেব, আর এই জঙ্গলটা হবে আমাদের। এরপর থেকে তুমিও আমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারবে। ঠিক আছে, এবার আমি আমার রাজ্যে ফিরে যাই, নয়তো তারা সবাই আমাকে সন্দেহ করবে। এখানে থাকা ঠিক হবে না। তোমরা তাহলে ঠিক মতো কাজটা করে ফেলো। সেখান থেকে শিয়াল চলে গেল। আর নিজেদের রাজ্যে গিয়ে সিংহ রাজা ও তার দলবলকে ঘটে যাওয়া সব ঘটনা জানিয়ে দিল। সিংহ রাজা ও সবাই প্রশিক্ষণ নিল কালকের লড়াইয়ের জন্য। পরদিন সকালে দুপক্ষ এলো লড়াই করার জন্য। ও, তাহলে তোরা খবর পেয়ে আমাদের সাথে লড়াই করার জন্য চলে এলি। এবার দেখ আমরা তোদের দলবলদের মিলে কি ক্ষতিটাই না করি। তোদের সাহস কি করে হলো আমাদের রাজ্যে এসে আমাদেরকে আক্রমণ করার? আবার তোরা কি না আমাদেরকে আমাদের রাজ্য থেকে বের করে দেবে? হা 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 হা। যেখানে নিজের রাজ্যে নিজের দলের নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, সেখানে তো আমরা লড়াই করতেই পারি, তাই না রে? কেমন তোর দল বল শুনি, যে তোদের রাজ্যে থেকে তোদের সাথে বিশ্বাসঘাতকতা করছে? আমার রাজ্যের দলবলরা সবাই ঠিকঠাকই আছে, কেউ কারো উপর কোনো বিশ্বাসঘাতকতা করছে না। আর এখানে এমন কেউ নেই যে রাজার উপর বিশ্বাসঘাতকতা করবে। তাহলে শোনো, তোমার ওই শিয়াল কি করেছে। কে? এত বড় বিশ্বাসঘাতকতা? আমি তো ভেবেছিলাম শিয়াল আমাদের অনেক উপকার করছে, আর এখন কিনা এসব শুনতে হলো। তোমাদের সাথে লড়াইটা পরে হবে, আগে আমি এই শিয়ালকে আমাদের রাজ্য থেকে বের করে দেব। আমরাও আর তোদের এই রাজ্যটা নিতে চাই না। যে রাজ্যে প্রাণী এরকম বিশ্বাসঘাতক, সে রাজ্যে থাকাটাও বিপজ্জনক। এই চল তোরা, আমরা ফিরে যাই। আরে না না, তোমরা আমাকে এভাবে একা ফেলে যেও না। তো তোমরা তো বলেছিলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, তাহলে এখন কেন বিপদের মুখে ঠেলে দিচ্ছ? না না, সিংহ মহারাজ, আমাকে জঙ্গল থেকে বের করে দিবেন না। তুই যেভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি, ঠিক সেভাবেই আমি তোকে এই রাজ্য থেকে বের করে দিলাম। এবার তুই যা, এবার তুই কোনো রাজ্যে আর থাকতে পারবি না। এ কথা বলে সিংহ রাজার রাজ্যে থাকা সবাই শিয়ালকে মারতে লাগলো। আরে ওরে ওরে, মরে গেলাম রে, মেরো না মেরো না, আহা লাগছে গো লাগছে, ছেড়ে দাও। জন্য কথাই বলতে পারছি না। এরপর খরগোশ সেখান থেকে চলে গেল আর হাতে নাক ডেকে ডেকে ঘুমাতে লাগলো। অন্যদিকে বানর তার দলবলদের সাথে কথা বলছিল। এই যে তোমরা তাড়াতাড়ি যাও আর আমার জন্য কলা নিয়ে এসো, আমার যে অনেক খিদে পেয়ে গেছে। আরে হ্যাঁ, তোমরা বরং তাই করো, আমারও যে অনেক খিদে পেয়েছে, আমার জন্য কলা নিয়ে এসো। আরে তুমি আমাদের এখানে এসেছো কেন? আবার বলছো তুমি আমাদের কলা খাবে? এই তুমি আমাদের এখান থেকে চলে যাও। আরে আমাকে যেতে বলছো কেন? আমাকেও তোমাদের সাথে একটু থাকতে দাও। তুমি নাকি কলা খাবে? সাপরা নাকি আবার কলা খায়? তোমার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে সাপ। এ কথা বলেই তারা সবাই সেখান থেকে চলে গেল আর সাপ একা একাই কথা বলছিল। ও, কেউ কিনা আমার বন্ধু হলো না,
আমি কার বন্ধু হব তাহলে? এই জঙ্গলের সবাই যে আমাকে অনেক অবহেলা করছে। আমি আর এখানে থাকতে চাই না। এই কথা বলেই সাপটি নদীতে চলে গেল। অন্যদিকে শিয়াল একটি মুরগি তার মুখে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন সিংহ তাকে দেখতে পেল আর শিয়ালের সামনে চলে এলো। এই যে মিচকে, খাবার নিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আমাকেও যে খাবার দিয়ে যা। আমি হলাম এই জঙ্গলের রাজা, আমাকে খাবার না দিয়ে কেউ আবার সামন দিয়ে যেতেই পারে না। কষ্ট করলাম আমি, আর আমি খাবার নিয়ে এসেছি, আর তুমি কি না আমার থেকে খাবার চাইছো? তুমি কি করে ভাবলে যে আমি তোমায় খাবার দেব? আমার কথা কেউ অমান্য করে না, কারণ আমি হলাম এই জঙ্গলের মহারাজা। আর তুই কি না আমাকে বলছিস আমাকে খাবার না দিয়ে চলে যাবি? এখন আর আমায় বিরক্ত করো না তো, আমায় এখান থেকে যেতে দাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। তুই আমাকে খাবার না দিয়ে তুই কি না আমার মুখে মুখে তর্ক করছিস? এই মিচকে, তাড়াতাড়ি আমাকে খাবার দিয়ে দে বলছি। কিন্তু শিয়াল কোনোভাবেই তার খাবার দিতে রাজি হচ্ছিল না। তখন সেখানে হাতি চলে আসে আর হাতি তাদের সব কাণ্ড দেখে বলতে থাকে। আরে, কি হয়েছে? তোরা এখানে এভাবে চিল্লাচিল্লি কেন করছিস? আরে দেখো না, এই মিচকে ব্যাটা তো আমায় খাবার দিচ্ছে না। আমি হলাম এই জঙ্গলের রাজা। কি ব্যাপার সিংহ মহারাজ, তুমি কি না সামান্য শিয়ালের সাথে তর্ক করছো, তবু একটা খাবার নিয়ে? আরে আসলেই তো, আমি কিনা একটা জঙ্গলের রাজা, সিংহ হয়ে খাবার নিয়ে কাড়াকাড়ি করছি। এটা আমি একদম ঠিক কাজ করছি না। এ কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল। তখন হাতি হাসতে হাসতে শিয়ালকে বলল, দেখলি তো শিয়াল, তোকে কিভাবে বাজিয়ে দিলাম। অন্য কারো সাথে এভাবে তর্ক না করে মাথায় বুদ্ধি খাটিয়ে এরকম কাজ করলে কখনো কারো সাথে ঝগড়া লাগবে না। আরে তাই তো, তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে। আমি এত কষ্ট করে এই মুরগিটা ধরে এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার যা, তুই তোর কাজ কর গিয়ে। এ কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। এভাবে কিছুদিন কেটে যায়। এখন আমরা কি করব? আমরা খাবারের জল কোথায় পাবো? আমরা কোথা থেকে নিয়ে আসব? এ জঙ্গলে শুধুমাত্র একটাই নদী ছিল। সেটা তো শুধু আপনি বলবেন মহারাজ, যে আমরা এখন জল কোথায় পাবো। জল ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারবো না। সেটা আমি একা কি করে ভাববো বলতো? তোরা সবাই যদি একসাথে ভাবিস তাহলে এটা ভালো হয় না। এই সময় রাগারাগি করার কোনো দরকার নেই। আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমরা এর থেকে কি করে বাঁচতে পারবো। তবে আমি একটা কথা শুনেছি, এ থেকে আমাদের বাঁচার আরো একটা উপায় আছে। আমরা যদি সেই কাজটা ভালোভাবে করতে পারি তাহলে আমরা নদীর জল আবার ফিরে পাবো। তবে সেই কাজটা করা সহজ নয়, এই কাজটা যে অনেক কঠিন। যে কোনো কঠিনই কাজ হোক না কেন টুনি পাখি, তুমি আমাকে বলো, জঙ্গলের সবাইকে বাঁচানোর চেষ্টা করব আমি। অতটা সহজ নয় হাতি দাদা, আমরা যে ওই কাজটি করতে পারবো না। ওই কাজটি করতে গেলে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এটা আর তেমন কি কাজ, এটা আমি অবশ্যই করতে পারবো। তোমরা সবাই আমার উপর ভরসা রাখতে পারো। তবে সেখানে যেতে হলে হাতি দাদা তোমাকে সাপের হাত থেকে বাঁচতে হবে। না না হাতি, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। ওখানে গেলে তোমার কোনো বিপদ হয়ে যেতে পারে। তাহলে মহারাজ, আমার মনে হয় আমাদের এই জঙ্গলের সবাইকে বাঁচানোর জন্য
আপনার সেখানে যাওয়া উচিত। আরে আরে কে কে সব বলছো? আমি যাব ওখানে? তোমরা শুনতে পেলে না? ওখানে একটা সে সাপ আছে, আর ও যদি আমাকে ছোবল মারে তাহলে তো আমি মারা যাব। তাহলে তোমরা কোনো চিন্তা করো না, আমি সেখানে চলে যাচ্ছি, আর আমি তোমাদের জন্য সুখবর নিয়ে অবশ্যই আসবো। কিন্তু তখনই সবাই হাতিকে নিষেধ করে দেয়, যেন হাতি সেখানে চলে না যায়। কিন্তু হাতি কারো কোনো কথাই শোনে না, আর হাতি সবার কথা অমান্য করে পাহাড়ের কাছে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে হাতির ভীষণ খিদে পেয়ে যায়, আর হাতি এদিক ওদিক তাকাতে থাকে। আরে আমি কোথায় চলে এসেছি? আশেপাশে তো কোনো কলা গাছও দেখতে পাচ্ছি না। আমার যে অনেক খিদে পেয়েছে, আমি যদি কোনো খাবার না খাই তাহলে তো আমি বাকি পথটা যাব কি করে? এ কথা বলে হাতি খাবার খুঁজতে লাগলো। হাতি কিছুক্ষণ হাঁটার পর শুধুমাত্র একটা কলা গাছ দেখতে পেল। কলা গাছটা দেখে হাতি ভীষণ খুশি হয়ে গেল। তোর সাহস কি করে হলো আমার গাছে এসে আমার গাছের ফল খেতে চাইছিস? তোকে তো আগে এইখানে আসতে দেখিনি। আমার এলাকায় প্রবেশ করার সাহস তুই কোথা থেকে পেলি? এইসব তুমি কি বলছো? এটা তোমার এলাকা, কিন্তু আমি তো সেটা জানতাম না। তবে আমি অনেক বিপদে পড়ে এই এলাকায় এসেছি। আমার অনেক খিদে পেয়েছিল, আর তুমি জানো হাতিরা কলা খেতে পছন্দ করে। সেসব আমি জানতে চাই না, তবে আমার এলাকায় যে একবার প্রবেশ করে আমি তাকে কখনোই ছেড়ে দেই না। এবার তুমিও আমার ছোবলে মারা যাবে। আরে না না, এইসব তুমি কি করছো? তুমি আমার সামনে এসো না, আর আমাকে ছোবল কেন মারবি? আমি তোমার কি ক্ষতি করেছি? না না না, আমার কাছে এসো না। এ কথা শোনার পর সাপ যখন হাতির সামনে চলে আসে, তখনই হঠাৎ করে হাতির শরীর থেকে দুটি ডানা বের হয়ে যায়, আর হাতি হাওয়ায় উড়তে থাকে। আরে এসব কি হয়ে গেল? আমি দেখছি হাওয়ায় উঠছি, আর আমার এই ডানাগুলো কোথা থেকে এলো? এবারের মতো বেঁচে গেলে, নয়তো আমি তোমাকে কখনোই ছাড়তাম না। এ কথা বলে সাপটি সেখান থেকে চলে গেল, আর হাতি উড়তে উড়তে সেই পাহাড়ের কাছে চলে এলো, আর তখন দাঁড়িয়ে পড়ল। আরে এই তো পাহাড়, এই সেই পাহাড় যার কথাই তো টুনি আমাকে বলেছিল। এখন আমাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। দেবতা, আপনি কোথায়? দেবতা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি প্রকট হন। হাতি এভাবেই সেখানে দাঁড়িয়ে অনেকবার সেই দেবতাকে ডাকতে শুরু করলো। কিন্তু দেবতা যখন প্রকট হচ্ছিল না, তখনও হাতি হাল ছাড়েনি। হাতি তার যথা নিয়মে দেবতাকে ডাকতে লাগলো। বলো হাতে, কি হয়েছে তোমার? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি দেবতা। আপনি তো জানেন আমাদের জঙ্গলে শুধুমাত্র একটি নদী, আর সেই নদীর জল খেয়ে আমরা সবাই জীবন যাপন করছি। আর এই নদীর জল শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমি সেই নদীর জল আবার ফিরিয়ে দেব। তবে তুমি আমার কাছে এলে কি করে? সেটা যে আমিও বুঝতে পারছি না দেবতা। হঠাৎ করে আমার শরীরে ডানা বের হয়ে যায়, আর আমি সেই ডানার সাহায্যে উড়তে পারি। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়,
তবে এটা তোমার দুঃসাহসিকতার পরিচয়, যা তুমি করে দেখিয়েছো। আমি সব দেখতে পাচ্ছি। জঙ্গলের কেউ আমার কাছে আসার সাহস করেনি, আর তুমি কিনা আমার কাছে তোমার সাহসিকতার মাধ্যমে এসেছো। এবার তুমি চলে যাও, আর আমি তোমাদের নদীর জল আবার ফিরিয়ে দিচ্ছি। এ কথা শুনে হাতি ভীষণ খুশি হয়ে গেল। আর হাতি তার ডানার সাহায্যে উঠতে উঠতে আবার জঙ্গলে চলে এলো। হাতিকে এমন উঠতে দেখে সবাই চমকে উঠলো। আরে এইসব আমরা কি দেখছি? হাতি কিনা ডানা আছে? আরে মিচকে, তুই একাই দেখছিস না, আমরা সবাই দেখতে পাচ্ছি। হাতি যে উড়ে উড়ে আমাদের এখানেই আসছে। তখনই হাতি নিচে নেমে আসে। এরপর হাতি ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলল। এরপর সিংহ হাতিকে বলল, সবই তো ঠিক আছে, তবে আমাদের নদীর জল আমরা আবার ফিরে পাবো তো? চলো তো আমরা সবাই গিয়ে নদীতে দেখে আসি। সারাদিন আমি বাড়িতে কত কাজ করি, আর তবু কিনা তুমি আমাকে কাজ করতে বলছো? তুমি নিজেই করতে পারো। তাছাড়া আজকে আমার শরীরটা অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। এ কথা বলে কাক তার ঘর থেকে বেরিয়ে আসে আর বাগানে গিয়ে বেগুন চারাগুলোতে পানি দিতে থাকে। সেখানে ঈগল মহারাজ চলে আসে আর কাককে বলে, কিরে কাক, এই বাগান কি তোর নাকি রে, যে বেগুন চারা লাগিয়েছিস আর পানিও দিচ্ছিস? বেগুন চারাগুলো তো বেশ ভালো বড় হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ মহাজন, চারাগুলো অনেক ভালো। আর আমি এই চারাগুলো পাশের ওই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখুন চারাগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে, তা তো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এবার তোর কাছ থেকে বেগুন কিনে নিতে হবে। আমার ব্যবসাটা তো অনেক বড়, সবগুলো ফসলই আমার কিনতে হয়। এটা তো আমার জন্য খুবই খুশির খবর মহাজন। তাহলে আমি আমার এই বেগুনের চারাগুলো খুব ভালোভাবে বড় করব, আর যেন ভালো বেগুন ধরে তারই চেষ্টা করব। আপনাকে কি আর খারাপ বেগুন দেয়া যায় নাকি? আরে, তোর মতো এরকম ব্যবসায়ী তো আমার চাই। তোর মতো সবাই যদি সঠিকভাবে ফসল চাষ করতে পারতো, তাহলে তো ভেজাল থাকতো না। এ কথা বলে সেখান থেকে ঈগল মহারাজ চলে যায় আর কাক মনে মনে ভাবতে থাকে। আরে ভালোই হলো, ঈগল মহারাজের কাছে আমি যদি বেগুনগুলো বিক্রি করতে পারি তাহলে তো আমার অনেক লাভ হবে। সেখান থেকে বাড়িতে চলে আসে আর তার বউকে এসব কথা বলে দেয়। আরে এটা তো অনেক ভালো কথা। দেখলে, আমি যদি তোমাকে বাগানে না পাঠাতাম তাহলে তুমি কি এই খুশির কথাটা জানতে পারতে? হ্যাঁ গো, তুমি কোনো চিন্তা করো না, এই ব্যবস্থা আমি ঠিক সময় মতো করে নেব। অন্যদিকে সে জঙ্গলে টোনা আর টুনি বাস করত। টোনা টুনি ছিল অনেক গরিব, আর টোনা ঈগল মহারাজের বাড়িতে কাজ করত। কাজ করে যে টাকা পেত সে টাকা দিয়ে তাদের সংসার চালাতে হতো। হ্যাঁ টুনি, আমি বরং কাজে চলে গেলাম, তুমি বাড়িতেই থেকো। হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ ঠিক মতো করো। হ্যাঁ টুনি, আমি আমার কাজ ঠিক মতোই করবো। তুমি জানো না, আমাদের ঈগল মহারাজ তো অনেক ভালো। আমার ভাগ্য ভালো ছিল টুনি, যে আমি ঈগল মহারাজের বাড়িতে কাজ করতে পেরেছি। উনি ভালো জন্যই তো ওনার বাড়িতে ভালোভাবে কাজ করে তোমাকে থাকতে হবে টোনা, যেন উনি তোমার কোনো ভুল ধরতে না পারে। হ্যাঁ হ্যাঁ টুনি, ঠিক আছে, আমার আর বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। কাজের সময় যে হয়ে গেছে, আমি বরং তাড়াতাড়ি মহাজনের বাড়িতে চলে যাই। টোনা মহাজনের বাড়িতে গিয়ে দেখতে পেল মহাজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর টোনাকে দেখে বলতে লাগলো,
আরে টোনা, তুই দেখছি চলে এলি। তুই একদম কাজে ঠিক সময়ে চলে আসিস। এর জন্যই তো তোকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা মহারাজ, ঠিক আছে, আমি সবগুলো কাজ এখনই করে নিচ্ছি। এরপর টোনা মহাজনের ঘরে গিয়ে সবগুলো কাজ করতে লাগলো। কিরে টোনা, চলে যাচ্ছিস যে? সবগুলো কাজ করা তোর শেষ হয়ে গেল? হ্যাঁ মহাজন, আজকের মতো আমার সবগুলো কাজ হয়ে গেছে। আর সন্ধ্যাও আসতে চললো। আমাকে যে আবার বাজার যেতে হবে, কিছু বাজার করতে হবে মহাজন। আরে কি বলছিস টোনা? বাজার করার জন্য তোকে বাজার কেন যেতে হবে? তুই তো আমার বাড়ি থেকে সবজি নিয়ে যেতে পারিস। এইসব আপনি কি বলছেন মহাজন? এ কি হতে পারে? আমি কি করে আপনার সবজিগুলো নিতে পারি? হ্যাঁ, আমি যখন বলছি তখন অবশ্যই নিবি। আর তোকে কোনো টাকা দিতে হবে না। এরপর থেকে তোর যদি কোনো সবজির প্রয়োজন হয়, তাহলে তুই আমার বাড়ি থেকে সবজি নিয়ে যাবি। ঈগল মহাজনের মুখে এসব কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে গেল। আর টোনা ওই ঘরে গিয়ে দেখতে পেল সেখানে সব ধরনের সবজি রাখা আছে। আরে, এখানে তো দেখছি অনেক সবজি। আমি বরং সবগুলো সবজি থেকে একটু একটু করে সবজি নেই, তাহলে হয়ে যাবে। এই বলে টোনা সেখান থেকে সবগুলো সবজি নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। বাড়িতে যাওয়ার পর টুনি এতগুলো সবজি দেখে টোনাকে বলল, কি ব্যাপার টোনা, তুমি এতগুলো সবজি কোথায় পেলে? তোমার কাছে তো এত টাকা ছিল না। আমি তো তোমাকে আলু কিনতে বলেছিলাম। না না টুনি, আমি এগুলো সবজি কিনিনি। আমার কাছে কি আর এতগুলো টাকা আছে যেগুলো সবজি কিনতে পারবো? তখন মহাজন আমাকে বলল তার ঘরে নাকি অনেক সবজি আছে, আর সেখান থেকে যেন আমি সবজি নিয়ে নিই। তুমি কি বলছো গো? মহাজন তো দেখছি আমাদের অনেক উপকার করছে। মহাজনের এসব ঋণ আমরা তো কখনোই শোধ করতে পারবো না গো। এবার নাও টুনি, রান্নাটা করে নাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ টোনা, আমি এখনই রান্না করছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। এভাবেই সে জঙ্গলে সবার দিন কাটতে থাকে। অন্যদিকে কাকের বাগানের বেগুনগুলো অনেক বড় হয়ে যায়, যার কারণে সে মহাজনের কাছে খবর পাঠায়। আর মহাজন সে বেগুনগুলো অনেক ভালো দামে কাকের কাছ থেকে কিনে নিয়ে যায়। টোনা, আমি এবার কাকের কাছ থেকে অনেকগুলো বেগুন কিনে নিয়েছি। আর বেগুনগুলো দেখতে বেশ বড় আর মোটাও। আমি তো এগুলো সবজি চাষের ব্যাপারে কোনো কিছুই জানি না মহাজন, তবে সবজিগুলো দেখতে বেশ বড় আর টাটকা মনে হচ্ছে। তাহলে তুই একটা কাজ করতে পারিস। তুই বাড়িতে যাওয়ার সময় এখান থেকে কিছু বেগুন নিয়ে যাস। আচ্ছা মহাজন, ঠিক আছে, আমি বাড়িতে যাওয়ার সময় এখান থেকে কিছু বেগুন নিয়ে যাব। এরপর টোনা মহাজনের বাড়িতে কাজ করতে লাগে। আর ঈগল মহাজন যা যা বলতো টোনা তাই করত। এরপর যখন কাজ শেষ হয় তখন টোনা মহাজনের ঘর থেকে কিছু বেগুন নিয়ে তার বাড়িতে চলে আসে। একে টোনা, তুমি আজকেও দেখছি বেগুন এনেছো। হ্যাঁ টুনি, এই বেগুনগুলো ঈগল মহারাজ কাকের কাছ থেকে কিনেছে, আর মহাজন আমাকে এগুলো খেতে বললো। তাহলে আমি একটা কাজ করি টোনা, এই বেগুনগুলো ভাজা করি, তাহলে খেতে অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তুমি বেগুনগুলো ভাজতে থাকো, আমি হাত মুখ ধুয়ে আসি। এরপর টুনি বেগুনগুলো কাটে আর বেগুনগুলো রান্না করে আর সুন্দর করে ভাজতে থাকে। ভাজা শেষ হওয়ার পর সেদিনই রাতে তারা দুজনই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরদিন টোনা আর কাজে যেতে পারে না। টোনা কাজে না যাওয়াতে ঈগল মহাজন ভাবতে থাকে, আরে কি হলো কি? আজকে কেন জানি টোনা এখনো কাজে এলো না। টোনা তো কখনোই কাজে ফাঁকি দেয় না। আর যদি কাজে না আসতে পারে, তাহলে আগের দিন বলে যায়। টোনার খবর তো নিতেই হয়।
এ কথা বলে ঈগল নিজে টোনার বাড়িতে চলে গেল। আর টোনার বাড়িতে গিয়ে টোনা আর টুনিকে ডাকতে লাগলো। মহাজনের ডাক শুনে টোনা ঘর থেকে বেরিয়ে এলো। এ কি মহাজন, আপনি আমার বাড়িতে? আরে তোকে তো দেখতে এলাম, আজকে কাজে এলি না কেন? তোর শরীরটা ঠিক আছে তো? আর বলবে না মহাজন, কালকে ওই বেগুনগুলো আমার বউ ভাজা করেছিল, আর আমরা দুজনই সে বেগুন ভাজা দিয়ে খাবার খেয়েছি। আর কাল থেকে আমরা দুজন অনেক অসুস্থ। এসব তুই কি বলছিস রে? তাহলে তো কাক আমাকে ঠকালো। কিন্তু কাক তো নিজে বলেছিল যে ও জমিতে কোনো কীটনাশক ব্যবহার করে না। এরপর তারা দুজনে মিলে কাকের বাড়িতে গেল আর কাককে ডাকতে লাগলো। আর কাক তার ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো মহারাজ, আপনি আমাকে ডাকলেন যে? আপনি কি আমার কাছ থেকে আরো কোনো বেগুন কিনবেন নাকি? চুপ কর তুই কাক, আমাকে কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত বেগুন দিয়েছিস, আবার কিনা বলছিস বেগুন বিক্রি করার কথা? তোর সাহস কি করে হলো আমাকে এরকম ভেজাল যুক্ত বেগুন দেওয়ার? এসব আপনি কি বলছেন মহাজন? আমি কেন আপনাকে ভেজালযুক্ত বেগুনগুলো দেব? আমি তো আপনাকে বলেছিলাম আমার বেগুনগুলো একদম ভালো আর টাটকা, আর এই জন্যই তো আপনাকে এগুলো বেগুন দিয়েছি। কালকে টোনা আর টুনি দুজনই তোর বেগুনগুলো ভাজা করে খেয়েছিল, আর দুজনই খুব অসুস্থ, আর এগুলো তোর বেগুনের জন্যই হয়েছে। না না মহাজন, তারা যে মিথ্যে কথা বলেছে, আর আমি একদম সত্যি কথা বলছি। আমার বেগুনে কোনো ভেজাল নেই, আমার বেগুনগুলো যে একদম ভালো। না না মহাজন, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। বরং ওই কাক আপনাকে মিথ্যে কথা বলছে। আমি জানি টোনা, তুই আমাকে কখনো মিথ্যা কথা বলতে পারিস না, আর এসব কিছু কাক নিজে করেছে। না না মহাজন, এরকমটা করবেন না, আমি সত্যি কথা বলছি। ওই বেগুনগুলোতে আসলে কীটনাশক ব্যবহার করেছিলাম, যার কারণে বেগুনগুলো অনেক লম্বা আর মোটা হয়েছিল। তোর মতো অসৎ ব্যবসায়ীদের আমার জঙ্গলে থাকার কোনো অধিকার নেই। দুজনই এখান থেকে চলে যা, নয়তো এর পরিণাম কিন্তু ভালো হবে না। ঈগল মহাজনের মুখে এসব কথা শুনে কাকের আর কিছুই করার থাকে না, আর কাক তার বউকে নিয়ে সে জঙ্গল থেকে বেরিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো? নিয়ে আসো, আমাদের যে গোসলে যেতে হবে, ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। চিন্টু বাবা, চিন্টু কোথায় তুই? ওহো, আমি এবার চিন্টুকে কোথায় খুঁজি? এরপর হাতির বউ তার বাচ্চা চিন্টুকে খুঁজতে লাগলো। অন্যদিকে চিন্টু একটা গাছের ডালের পাখির বাসা ভেঙে ফেলছিল। তখনই সেখানে হাতির বউ চলে আসে আর চিন্টুর সব কাহিনী দেখে ফেলে। ওহো চিন্টু বাবা, এসব তুমি কি করছো? তুমি কেন পাখির বাসাটা ভেঙে দিচ্ছ? এটা যে ঠিক হচ্ছে না বাবা। ওহ মা, আমি বুঝতে পারিনি যেটা ভেঙে দিলে পাখিটি থাকবে কোথায়। আমি বুঝতে পারিনি মা, আমি দুঃখিত। এবার যাওয়া যাক। তোমার বাবা তোমাকে কতক্ষণ থেকে ডাকছে, আর আমি এদিকে চলে এলাম তোমাকে খুঁজতে, আর তুমি কি না এসে সব অকর্ম করছো? চলো 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 বলছি, আমাদের যে গোসলের সময় চলে এসেছে। তুমি কি জানো না যে আমরা এই সময় সবাই একসাথে গোসল করি? হ্যাঁ মা, জানি, কিন্তু আমার মনে ছিল না। খেলতে খেলতে এদিকে চলে এসেছিলাম তো, তাই ভুলে গিয়েছি। চলো এবার গোসল করতে যাই। এরপর তারা সেখান থেকে চলে আসে আর একসাথে হয়ে গোসল করতে যায়। তারা একটি বড় নদীতে নামে আর সেখানে গোসল করতে থাকে। এখানকার জলগুলো কি ঠান্ডা, গোসল করে অনেক আরাম পাচ্ছি। তবে এই ঠান্ডা জলে বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের সবারই না হলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো, সবার গোসল হয়ে গেলে উঠে পড়ো। আরে ওই
ওইটা আবার কি? ওটা যে চকচক করছে, গিয়ে দেখে আসি তো কি ওটা, যে পাতার আড়ালে লুকিয়ে আছে। আরে এটা তো একটা ঘন্টা, কি চকচক করছে। তবে এটা দিয়ে আমার কি কাজ? আমি ঘন্টা দিয়ে কি করব? যাই হোক, ঘন্টা যেহেতু দেখেছি, এটা বরং বাড়িতে নিয়ে যাই। যদি কোনোদিন কাজে লাগতে পারে তাহলে তো ভালোই হলো। এরপর টুনি পাখি সেই ঘন্টাটা মুখে নিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে চলে গেল। যেতে যেতে তার সেই ঘন্টাটার অনেক আওয়াজ আসতে লাগলো, আর সেই আওয়াজে শিয়ালের ঘুম ভেঙে গেল। ওহো, এটা আবার কিসের শব্দ যে আমার ঘুমটাই ভেঙে দিল? এরকম শব্দ তো আমি আগে কখনো শুনিনি। কে এরকম শব্দ করছে? বাহিরে গিয়ে দেখে আসি তো। এখানে তো কেউ নেই, তাহলে শব্দটা কে করলো? আমার তো ঘুমটাই নষ্ট করে দিল। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে ঘন্টাটা নিয়ে চলে গেল। আর যেতে যেতে হাতির বাচ্চার সাথে তার দেখা হলো। হাতির বাচ্চাটি ঘন্টাটাকে দেখে টুনিকে বলল, আরে এই টুনি, টুনি, তোমার কাছে ওটা কি? দেখতে তো চকচক করছে, এদিকে একটু নিয়ে আসো তো। এই দেখো, এটা একটা ঘন্টা, আর দেখো এটা কত সুন্দর বাজে। আরে বাহ, এটা তো অনেক সুন্দর। টুনি পাখি, তুমি কি ঘন্টাটা আমাকে দিয়ে দেবে? তোমার তো ওই ঘন্টার কোনো কাজ নেই। আর দেখো, এই ঘন্টাটা যদি আমি আমার গলায় ঝুলিয়ে রাখি, তাহলে আমি যদি দূরে কোথাও যাই, তাহলে আমার মা বাবা বুঝতে পারবে যে আমি কোথায় আছি। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দেবে? না না, এটা আমার ঘন্টা, তোমাকে দেব না। এটা আমার ঘন্টা, এটাকে আমি পেয়েছি, তোমাকে আমি কেন দেব শুনি? তোমার এই ঘন্টার কোনো কাজ নেই। এই ঘন্টার তো তোমার থেকে ওজন বেশি। তুমি এই ঘন্টাটা নিয়ে কি করবে শুনি? সেটা কি বললেই হলো নাকি? আমার কাজে না লাগুক, তবুও আমি তোমাকে ঘন্টাটা দিতে পারবো না। আমি কত কষ্ট করে ঘন্টাটা নিয়ে এসেছি, আর তুমি কি না আমার কাছে ঘন্টাটা চাইছো? আমিও এই ঘন্টাটা না নিয়ে এখান থেকে সরছি না। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দাও, তারপর এখান থেকে যাব, নয়তো আমি তোমাকে যেতে দেব না। এই কথা বলার পরই তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে ঘন্টাটা নিয়ে। ঠিক সেই সময় একটি বানর এসে ঘন্টাটা তার কাছে নিয়ে নেয়। আরে আরে, এ কি করছো? তুমি আমার ঘন্টাটা আমাকে দিয়ে দাও, ওই ঘন্টাটা আমার। না না, ওই ঘন্টাটা শুধু আমার, আমাকে দিয়ে দাও। তুমি আমার ঘন্টাটা কেন নিলে? এই ঘন্টাটা যেহেতু আমার কাছে আছে, তাহলে ঘন্টাটা আমারই। ঘন্টাটা আমার গলায় ঝোলালে অনেক ভালো হবে, আমি অনেক মজা করে কলা খেতে পারবো। কলার কথা বলতে না বলতে সেখানে অনেকগুলো কলা চলে আসে। এতগুলো কলা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আমি বরং এই ঘন্টাকে বলি টুনিকে বানর বানিয়ে দিতে। তাহলে টুনি পাখি বানর হয়ে যাবে আর আমার সাথে সারাক্ষণ থাকতে পারবে। এই যে জাদুর ঘন্টা, টুনি পাখিকে আমার মতো বানর বানিয়ে দাও। আরে না, এটা তুমি কি করলে বানর দাদা? তুমি কি না আমাকে বানর বানিয়ে দিলে? এখন আমার কি হবে? এটা তুমি কি করেছো? সবকিছু তো করতে পারে, তাহলে তো বেশ ভালোই হলো। আমি বরং বানরের কাছ থেকে ঘন্টাটা হাতে নিই, তারপর হবে আসল খেলা। এ কথা বলে হাতিটা সুর দিয়ে বানরের কাছ থেকে ঘন্টাটা নিয়ে নিল, আর ঘন্টাটা বাজিয়ে বানরকে টুনি পাখির মতো করে দিল। এরপর হাতিটি সে ঘন্টাটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল।
তার পেছনে পেছনে বানর আর টুনি পাখি দৌড়াতে লাগলো। এই চিন্টুটা যে কোথায় গেল, কোনো খোঁজ খবর নেই। সকালবেলা বেরিয়েছে আর এখনো আসার নামই নেই। কোথায় খুঁজবো এবার আমি ওকে? না না, অনেক জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও চিন্টুকে খুঁজে পেলাম না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো, সময় হলে দেখবে চিন্টু একাই বাড়িতে ফিরে আসবে। মা মা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। এইটা একটা জাদুর ঘন্টা। এই ঘন্টাকে তুমি যা বলবে তাই হবে। আমি যদি বলি এই ঘন্টা তুমি আমার মাকে গরু বানিয়ে দাও, তাহলে ঘন্টাটা তোমাকে গরু বানিয়ে দেবে। আরে আরে, এ কি হয়ে গেল? মা তো সত্যি সত্যি গরু হয়ে গেল। বাবা, এখন কি হবে? মাকে কিভাবে আমি আগের মতো করে ফিরিয়ে দেব? আমি তো মনে হয় অনেক বড় ভুল কাজ করে ফেললাম। হায় হায়, এটা তুই কি করলি রে বাবা? তোর মাকে কিনা গরু বানিয়ে দিলি? তুই এক কাজ কর, এই ঘন্টাকে আবার জিজ্ঞাসা কর তোর মা যেন আবার আগের মতো করে ফিরে আসে। দেখ তো এই ঘন্টাটা কাজ করে কিনা। এই যে জাদু ঘন্টা, তুমি আমার মাকে আগের মতো করে ফিরিয়ে দাও। বাবা, হে কি করে ফেললাম আমি? ঘন্টাটা যে কাজ করছে না, ঘন্টাটা যে মাকে আবার আগের মতো করে ঠিক করে দিচ্ছে না। তাহলে যারা যারা এই ঘন্টার সাহায্যে অনুরূপ ধারণ করেছে তারা কি কখনো আবার আগের চেহারা ফিরে পাবে না? এবার কি হবে বাবা? হে আমি কি করে ফেললাম? যারা যারা মানে কারা আবার অনুরূপ ধারণ করলো রে বাবা? তুই আবার কোন উল্টাপাল্টা কাজ করে এসেছিস? তখনই চিন্টু তার বাবাকে সব কথা খুলে বলে যে বানর আর টুনির চেহারা পাল্টে গেছে। এসব বলেই চিন্টু কান্না করতে শুরু করে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো মাকে আর আগের মতো করে ঠিক করতে পারবো না। এসব বলে যখন চিন্টু কান্না করছিল তখন সে জাদু ঘন্টাটি কথা বলে ওঠে। কান্না করো না চিন্টু, তোমার মায়ের টুনি ও বানরের কোনো ক্ষতি হবে না। আমি তাদের সবাইকে ঠিক করে দেব। তবে তুমি এমন দুষ্টুমি করো না যেটাতে অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, জাদু ঘন্টা। বাবা দেখো, জাদু ঘন্টাটা যে কথা বলছে। আমি দুঃখিত ঘন্টা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সবাই ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। মা, তুমি ঠিক হয়ে গেছো? আমাকে ক্ষমা করে দাও মা। না রে বাবা, তুই যে আমার ভালো ছেলে। ওহো, আমি যে ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। আরে আমিও যে ঠিক গেছি, কিন্তু এই ঘন্টাটা এখন কোথায়? ঘন্টার কথা বাদ দাও বানর দাদা, যেটা চলে গেছে সেটা নিয়ে ভাবা ঠিক নয়। ঠিক বলেছিস টুনি, চল এবার এখান থেকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।